ইন্দোনেশিয়ার কোনো এক গ্রামে একদিন বিকেলে 3টি বাচ্চার সাথে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। তাদের সাথে ঘটে যাওয়া এই অদ্ভুত ঘটনাটি কখনোই প্রকাশ পায়নি। সময়ের সাথে গ্রামের সকল মানুষ এটা ভুলে গেলেও 30 বছর পর সেই ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটে। আজকে এক্সপ্লেইন করতে যাচ্ছি একটি বাস্তব ঘটনা নির্মিত ইন্দোনেশিয়ান মুভি ওয়াক্তু মাগরিব। সময়টা তখন বিকেল। ইন্দোনেশিয়ার এক গ্রামে 3 বন্ধু ওয়াতি, কার্তা এবং দ্রাজাত জঙ্গলের পাশের মাঠে খেলছিল। খেলতে খেলতে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, তাই ওয়াতি সবাইকে বাড়ি যাওয়ার কথা বলছিল। কিন্তু কার্তা এবং দ্রাজাত ওয়াতিকে একা চলে যেতে বলে। ওয়াতি তখন জঙ্গলের ভিতর দিয়ে একাই বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিল। এমন সময় দ্রাজাত খেলতে গিয়ে তার কাঠের ছোট টুকরোটিকে জঙ্গলের বেশ কিছুটা ভিতরে ফেলে দেয়। কার্তা সেই কাঠের টুকরোটা আনতে গিয়ে দেখে টুকরোটা একটা পাথরের পাশে পড়ে আছে। কাঠের টুকরোটা যখনই কার্তা আনতে যাবে সেটা একটা ছোট গর্তের ভিতরে ঢুকে যায়। কার্তা তখন ওটাকে তুলতে ভিতরে হাত ঢুকিয়ে ফেলে। অন্যদিকে ওয়াতি একা বাড়ি যাওয়ার সময় একটা অলৌকিক আওয়াজ শুনতে পায়। কে যেন তাকে খেলার জন্য ডাকছিল। আওয়াজটা লক্ষ্য করে সেদিকে এগোতে গেলে কে যেন ওয়াতিকে পেছন দিক থেকে টেনে নিয়ে যাচ্ছিল জঙ্গলের দিকে। ওয়াতির প্রচণ্ড চিৎকারে দ্রাজাত দৌড়ে যাচ্ছিল ওয়াতিকে খুঁজতে। এদিকে গর্তের ভেতর থেকে একটি হাত কার্তার হাতকে টেনে ধরেছিল। খুব জোরাজুরি করে কার্তা তার হাতটা বের করলে দেখে তার একটা আঙুল আর নেই। অসম্ভব যন্ত্রণায় কার্তা চিৎকার করে ওঠে। কার্তার সেই চিৎকার গভীর জঙ্গলেই হারিয়ে যায়। তারপর ঘটনা ফিরে যায় 30 বছর পর, অর্থাৎ 2002 সালে। 2 বন্ধু জঙ্গলের ছোট রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছে তাদের স্কুলের উদ্দেশ্যে। এদের মধ্যে একজনের নাম আদি আর অন্যজনের নাম সামান। গ্রামের বিদ্যালয়ে শহর থেকে একজন করে ম্যাডাম অথবা শিক্ষক পাঠানো হয়, যিনি সমস্ত বাচ্চাদেরকে পড়ান। এই ম্যাডামের নাম হলো মিস অরো। এদের দুজনেরই প্রতিদিন ক্লাসে ঢুকতে লেট হয়, যার কারণে মিস অরো প্রায়ই আদি এবং সামানকে পানিশমেন্ট দিত। আয়ু হচ্ছে ক্লাসের ফার্স্ট গার্ল, তাই মিস অরো আয়ুকে অনেক পছন্দ করত। ম্যাডাম আয়ুর নির্ভুল হোমওয়ার্ক দেখে আয়ুকে একটা কলম গিফট করে। সামান ছিল গরিব ঘরের সন্তান। সে জঙ্গল থেকে মধু সংগ্রহ করে আয়ুর বাবার দোকানে বিক্রি করত। কিন্তু বেশ কিছুদিন ঘুম থেকে দেরিতে ওঠার কারণে সামান মধু সংগ্রহ করতে যেতে পারেনি। এ ব্যাপারে আয়ুর বাবা সামানকে আরও সতর্ক হতে বলে, কারণ সামানের বড় ভাই, যে কিনা প্রায়ই শহরে কাজের জন্য যায়, সে শহর থেকে ফিরলেই আয়ুর বাবার কাছে মধু বিক্রির টাকা চাইতে আসবে। এমনিতেই সামানের খুব কষ্টের পরিবার, যেখানে রয়েছে তার বড় ভাই আর প্যারালাইজড দাদি। আয়ুর বাবার দোকান থেকে বের হয়ে আদি এবং সামান জঙ্গলের পথ ধরে বাড়ি যাচ্ছিল। এমন সময় আদি সামানকে জঙ্গলের ওই পাথরটা দেখিয়ে বলে, শুনেছি মিস্টার কার্তা নাকি এই পাথরের কাছে নিজের আঙুল হারিয়েছিলেন। সামান তখন আদিকে ভয় দেখানোর জন্য মজা করলে ওই সময় আদির পেছনে এক কালো কাপড় পরে কাউকে দাঁড়িয়ে থাকতে লক্ষ্য করা যায়। তার পরের সিনে দেখা যায় আয়ু সন্ধ্যা নামার আগ মুহূর্তে জঙ্গলের শেষ প্রান্তের এক কুঁড়ে ঘরে কাউকে খাবার দিয়ে আসে। কিন্তু ঘরে থাকা লোকটা আয়ুকে বকাঝকা করে দ্রুত বাড়ি ফিরতে বলে, কারণ সন্ধে নেমে আসছে এবং সন্ধ্যার সময় এখানে থাকা নিরাপদ নয়। রাতে সামান তার দাদিকে খাওয়াতে বসলে তার ভাই সামিউন ঘরে আসে। শহর থেকে কাজ করে ফিরে টেবিলের ওপর রাখা মধুর বোতলগুলো দেখে সামানের ভাই খুব রেগে যায়। এর মানে হলো সামান মধুগুলো দোকানে বিক্রির জন্য দিয়ে আসেনি। এমনিতেই তাদের পরিবারে অর্থের টান, আর অন্যদিকে সামানকে দেয়া এই একটা কাজও সে ঠিকভাবে করতে পারছে না, যার কারণে সামিউন তার ভাইকে রাগের মাথায় মারধর করে। সামিউন তাকে কাল সমস্ত মধু বিক্রি করার অর্ডার দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। ঠিক সে সময় জঙ্গলের সেই কালো কাপড় পরা অদ্ভুত ছায়াটিকে সামানের ঘরের এক কোণায় দেখা যায়, কিন্তু সামান দেখার আগেই সে অন্ধকারে মিলিয়ে যায়। পরের দিন সকালে সামান আর আদিকে দৌড়িয়ে স্কুলে যেতে দেখা যায়। সামানের হাতে মধুর বোতলগুলো ছিল। আজ যেমন করেই হোক আয়ুর বাবার দোকানে এগুলো বিক্রি করতে হবে। কিন্তু আজ লেট করে স্কুলে আসার কারণে ম্যাডাম অরো তাদেরকে ওয়াশরুম পরিষ্কার করার শাস্তি দেয়।
ম্যাডাম অরোর দেয়া শাস্তি ভোগ করে সামান এবং আদি বাড়ি যাওয়ার লাস্ট লোকাল গাড়িতে চড়ে বসে। বাড়িতে যাওয়ার সময় সামান গাড়িতে বসে ম্যাডাম অরোকে নিয়ে অনেক রাগারাগি করে এবং এমনটাও বলে যে যদি ম্যাডাম অরো না থাকতো তাহলে কতই না ভালো হতো। অন্যদিকে ম্যাডাম অরো স্কুল শেষ করে বাড়িতে ফিরে এসেছে। বাড়িতে ফিরে তিনি তার নিজের কাজ করতে থাকে। ম্যাডাম অরো বাড়িতে একাই থাকেন। হঠাৎ ম্যাডাম অরো লক্ষ্য করলেন যে তার ঘরের দরজাটা খোলা। এমনটা দেখে তিনি দরজাটা বন্ধ করে দিয়ে আসতেই কিছুক্ষণ পর দরজাটা আবার খুলে যায়। তারপর তিনি পুনরায় আবার দরজাটা বন্ধ করেন এবং এবার চাবি দিয়ে লক করে দেন। দরজাটা বন্ধ করে পেছন ফিরতেই পরক্ষণে দরজাটা আবার খুলে যায়, যা দেখে তিনি বুঝতে পারছিলেন যে নিশ্চয়ই অলৌকিক কিছু একটা ঘটছে। এবার পেছনে ফিরেই ম্যাডাম অরো সেই কালো কাপড় পরা পিশাচকে দেখতে পায়, যা দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। পিশাচটি মিস অরোর শরীরে প্রবেশ করে এবং সেখানেই তাকে মেরে ফেলে। এদিকে সামান এবং আদি যে গাড়িতে ছিল সেটা হঠাৎ নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা রাস্তায় গাড়িটি ঠিক করছিল। এমন সময় দুজনকে বাইক করে হন্তদন্ত হয়ে যেতে দেখে জিজ্ঞাসা করায় জানতে পারে যে ম্যাডাম অরোর খুব ভয়ানক মৃত্যু হয়েছে। কথাটা শুনতেই সামান খুব ভয় পেয়ে যায়। সামান এবং আদি দ্রুত ম্যাডামের বাড়ির দিকে যায় এবং দেখে গোটা গ্রামের মানুষ এখানে জড়ো হয়ে আছে। ম্যাডামের লাশ কাপড়ে মুড়িয়ে নিচে রেখে দিয়েছে গ্রামের মানুষ। আদি তখন সামানকে জিজ্ঞাসা করে যে তাদের সেই অনিষ্ট ইচ্ছার কারণেই কি ম্যাডাম মারা গেছেন, যা তারা গাড়িতে বসে করেছিল। সামান এখানে কিছু না বলে বাড়ি চলে যায়। পরের দিন সকালে সবাই ম্যাডামের জানাজার জন্য উপস্থিত হয়েছে। সামানের মনে তখনও অনুশোচনা বোধ কাজ করছিল। সামানের নজর যায় হঠাৎ ম্যাডামের মুখের দিকে। ক্ষণিকের মধ্যে এক অদ্ভুত চেহারা ধারণ করে ম্যাডাম, যা দেখে সামান অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে বাড়ি ফিরে আসে। বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য আদি সামানের বাড়িতে আসে। সামানকে খুশি করার জন্য আদি সামানকে বলছিল যে স্কুলে নাকি নতুন এক ম্যাডাম আসছে, যিনি কিনা হয়তোবা ম্যাডাম অরোর মতো এতটা স্ট্রিক্ট হবেন না। এদিকে সন্ধ্যায় সামান প্রতিদিনের মতো তার দাদির জন্য খাবার রেডি করছিল। হঠাৎ দেখে তার দাদি এক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে আছে এবং ভয়ার্ত দৃষ্টিতে কিছু একটা বলার চেষ্টা করছে। সামান বুঝে উঠতে পারছিল না যে কী ঘটতে যাচ্ছে। তখনই হঠাৎ দরজাটা নিজের থেকেই খুলে যায়। দাদির ইশারা দেখে সামান বুঝতে পারছিল যে খাটের নিচে কিছু একটা আছে। খাটের নিচে চেক করে কিছু না পেয়ে পেছন ফিরতেই দেখে ম্যাডাম অরোর লাশ সামানকে মারার জন্য এগিয়ে আসছে। এই দেখে সামান ভয়ে চোখে মুখে পানি দেওয়া শুরু করে। তখনই পানির কলসি থেকে কালো কাপড় পরা সেই আত্মাটি বের হয়ে আসে এবং সামানকে পজেসড করে ফেলে। অন্যদিকে আয়ুর বাবা গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে রাস্তার মোড়ে একটা জমায়েত করে, কারণ আজ স্কুলের নতুন ম্যাডাম আসছে। ম্যাডাম নিংসি রাতের লাস্ট গাড়িতে এসে পৌঁছায়। গ্রামের মুখিয়া নিংসি ম্যাডামকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তাদের এই পরিচয় পর্বটা দূর জঙ্গল থেকে এক পাগল লোকটি দেখছিল। সকাল হলে সামিউন শহর থেকে কাজ সেরে গ্রামে ঢুকে সবার আগে আয়ুর বাবার দোকানে যায় মধু বিক্রির টাকা নিতে এবং জানতে পারে যে তার ভাই সামান বেশ কয়েকদিন ধরে কোনো মধুর বোতল নিয়ে দোকানে আসেনি, যা শুনে সামিউনের মাথায় প্রচণ্ড রাগ চেপে বসে। সামিউন তখন বাড়ি গিয়ে সামানকে মারতে থাকে। এমন সময় হঠাৎ সামানের পিছনে সামিউন সেই ভয়ানক আত্মাটিকে দেখতে পায়, যা দেখে সে ভয়ে ছিটকে পড়ে। সামান তার ভাইয়ের দিকে একভাবে তাকিয়ে হাসতে থাকে এবং একটা ছুরি দিয়ে সামান তার ভাইকে নৃশংসভাবে হত্যা করে। পুরো ঘটনাটি তাদের দাদির চুপচাপ দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। সামান তার ভাইয়ের লাশটা ঘরে রেখেই ছুরিটা নিয়ে বাইরে চলে যায়। সামান পজেসড অবস্থায় ছুরি নিয়ে রাতে রহিমের মুরগির খামারের দিকে যায়। পরের দিন ভোরবেলা আয়ুর বাবা দোকানের শাটার তুলে দেখে সামান তাদের দোকানের এক কোণায় দাঁড়িয়ে মাথা ঠুকছে। কি হয়েছে জানতে চাইলে সামান আয়ুর বাবার হাতে মধুর কিছু বোতল ধরিয়ে দেয় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। মধু ভালো আছে কিনা তা দেখার জন্য আয়ুর বাবা বোতলগুলো তার নাকের সামনে আনতেই বোতলগুলো ভয়ে ফেলে দেয়, কারণ বোতলগুলো সবগুলো মধু নয় বরং রক্ত দিয়ে ভর্তি ছিল। অন্যদিকে রহিম হাতে চা নিয়ে বাইরে আসতেই চমকে যায়, কারণ তার বাসার সামনেই নৃশংসভাবে ঝুলছিল তার খামারের
সব মুরগিগুলো। পরের দৃশ্যে দেখা যায় আয়ু ক্লাসে বসেছিল। ভুলবশত টেবিল থেকে মিস অরোর দেয়া আয়ুর কলমটি মাটিতে পড়ে যায়। আয়ু পেনটা তুলতে গেলে দেখে ম্যাডাম অরোর লাশটা তার দিকে ভয়ানক ভঙ্গিতে এগিয়ে আসছে। ম্যাডাম অরো তাকে ভয় দেখালে আয়ু ক্লাসের সবার সামনে চিৎকার করে ওঠে। আয়ু বাসায় ফিরে দেখে তার বাবা মিস্টার রফিককে ডেকে পাঠিয়েছে এবং সকালে সামানের করা ঘটনাটি নিয়ে আলোচনা করছে। রফিক সাহেবের মুরগি হত্যা এবং রক্ত ভর্তি বোতলের কাহিনী সন্দেহের তীর ছুড়ে দেয় সামানের দিকে। তাই আর দেরি না করে সবাই সামানের বাড়িতে হামলা করে। আয়ু তখন আদিকে নিয়ে সামানের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সামানের বাড়ির দরজা খুলতেই প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে সামিউনের অর্ধগলিত কাটা ছেঁড়া লাশ, যা দেখে পুরো গ্রামে হইহুল্লোড় পড়ে যায়। আদি এই দৃশ্য দেখে ভয়ে জঙ্গলের দিকে দৌড়াতে থাকে এবং আয়ু গ্রামের সিকিউরিটি গার্ডকে নিয়ে আদির পিছন পিছন যেতে থাকে। আদি জঙ্গলের ধারে খালের মাঝখানে সামানকে অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। আদির অনেক ডাকাডাকিতেও সামান পেছনে তাকাচ্ছে না। এমন সময় আদি সামানকে ধরতেই সামান অজ্ঞান হয়ে যায়। আদি আর আয়ু সামানকে বাড়ি নিয়ে আসে। বাড়িতে আসার পর থেকে সামান কেমন যেন চুপচাপ হয়ে যায়, কারো কোনো প্রশ্নের জবাব দেয় না। ওই মুহূর্তে ম্যাডাম নিংসি ওখানে এসে পৌঁছায় এবং সে সামানের সাথে কথা বলতে চায়। ম্যাডাম নিংসি অনেকক্ষণ ধরে সামানের সাথে কথা বলতে চেয়েও কথা বলতে না পারায় নিরাশ হয়ে ঘর থেকে বের হয়ে আসে। এখানেও দেখা যায় সেই পাগল লোকটি দূর থেকে সব দেখছিল। সন্ধ্যার পর হঠাৎ করেই সামানের ঘোর কেটে গেল। সামান তার সামনে তার ভাই সামিউনের বিকৃত লাশ দেখতে পায়, আর তখনই পেছন থেকে ম্যাডাম অরো সামানের গলা টিপে ধরে সামানকে পজেস্ট করে ফেলে। এর কিছুক্ষণ পর পুলিশ এসে সামানের সাথে দেখা করতে চাইলে তারা দরজা খুলে সামানের ঝুলন্ত লাশ আবিষ্কার করে। বন্ধুর মৃত্যুতে আদি অনেক ভেঙে পড়েছিল। ক্লাসের শেষে আদিকে একা বসে থাকতে দেখে ম্যাডাম নিংসি আদিকে সান্ত্বনা দেয় এবং তার পড়ালেখা আরও ভালো করার জন্য আজ থেকেই এক্সট্রা ক্লাস করার পরামর্শ দেয়। আদি এক্সট্রা ক্লাস করার জন্য স্কুলে থেকে যায়। সন্ধ্যায় ম্যাডাম আদিকে নামাজের জন্য বাড়ি যেতে বললে আদি বলে যে সে ক্লাসেই নামাজ পড়ে নেবে। ম্যাডাম চলে যাওয়ার পর নামাজ পড়ার সময় আদির পেছন থেকে কেউ একজন আদির সাথে কথা বলছিল। এই শুনে আদি প্রচণ্ড ভয়ে তার বইপত্র গুছিয়ে ক্লাস থেকে বেরিয়ে যেতেই দেখে ক্লাসরুমের সামনে সামানের মতো কেউ একজন ঝাড়ু দিচ্ছে, আর যে ঝাড়ু দিচ্ছিল সে আস্তে আস্তে আদির দিকে ঘনিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই সামানের সেই আত্মাটি আদির গলা চেপে ধরে এবং আদিকে পজেস্ট করে ফেলে। পরের দৃশ্যে দেখা যায় আদি তার বাসার এক কোণায় দাঁড়িয়ে দেয়ালের সাথে মাথা ঠুকাচ্ছে। আদির বাবা আদিকে নামাজের জন্য ডাকতে আসলে আদি জানায় যে সে আজকে নামাজ পড়বে না, তার অনেক ঘুম পাচ্ছে। আদির বাবা তাই আর কিছু না বলে দরজা খুলে নামাজ পড়তে বাইরে যেতেই দেখে সেই পাগল লোকটি তাদের বাসার দরজায় একটা তাবিজ ঝুলাচ্ছে। আদির বাবা পাগলটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরের দিন স্কুলে আয়ুর সাথে আবার সেই একই ঘটনা ঘটে, যখন আয়ুর হাত থেকে মিস অরোর দেয়া সেই কলমটি নিচে পড়ে যায়। মিস অরোর লাশটি আয়ুকে আদির ব্যাপারে একটি সিগন্যাল দিয়ে যায়। তখন আয়ু ক্লাসরুমে গিয়ে দেখে আদি ক্লাসে নেই। তাকে খুঁজতে আয়ু সাইকেলে করে জঙ্গলের দিকে ছুটে যায় এবং মাঝ রাস্তায় আয়ুর দেখা হয় সেই পাগলের সাথে। অন্যদিকে দেখা যায় বান্ডান নামের একটি ছেলেকে, যে কিনা নিজের বাড়ির উঠোনে খেলছিল। হঠাৎ তার নজর যায় জঙ্গলের দিকে। জঙ্গল থেকে আদি ইশারায় বান্ডান নামের ছেলেটিকে ডাকছে। তার কিছুক্ষণ পর বান্ডানের মা বান্ডানকে খুঁজতে বাইরে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে গ্রামবাসী সবাই জঙ্গলের দিকে যায় আদি আর বান্ডানকে খুঁজতে। সেই রাতে তাদেরকে কোথাও খুঁজে না পেয়ে সবাই খালি হাতে ফিরে আসে। পরের দিন ক্লাস চলাকালীন সবাইকে বলে দেয়া হয় স্কুল শেষ করে সবাই যেন যার যার বাড়িতে চলে যায়, কারণ গ্রামের অবস্থা তখন খুব একটা ভালো না। কিন্তু এই সব কিছুর মাঝে আয়ুর নজর ছিল ম্যাডাম নিংসির দিকে। ছুটি হলে ম্যাডামকে দাঁড় করিয়ে আয়ু হঠাৎ ওনার হাতে একটা তাবিজ ধরিয়ে দিতেই ম্যাডাম কেমন যেন অপ্রস্তুত হয়ে গেল। দেখে মনে হলো যেন কিছুক্ষণের জন্য অসুস্থ হয়ে পড়ল। তবে পরক্ষণেই নিজেকে সামলে এ ব্যাপারে আয়ুকে জিজ্ঞাসা করলে আয়ু বলে যে সে এই তাবিজটা ওনার সুরক্ষার জন্য এনেছে। ম্যাডাম নিংসি আয়ুকে ধন্যবাদ দিয়ে
বাড়ি যাওয়ার পরামর্শ দেয়। ইতিমধ্যে বিকেল নেমে আসলেই সবাই তাদের বাচ্চাদেরকে সুরক্ষা দিতে ঘরের ভেতর নিয়ে যায়। অন্যদিকে আয়ু নামাজ পড়ার জন্য সাইকেল করে বাইরে যাচ্ছিল, কিন্তু কিছু দূর যেতেই আয়ু দেখে আদি মাঝ রাস্তায় বসে কী যেন করছে। আদিকে নাম ধরে ডাকতেই আদি কুড়াল নিয়ে আয়ুকে মারার জন্য দৌড়াতে থাকে। এদিকে রহিম মসজিদের পাশ থেকে বান্ডানের মৃতদেহ উদ্ধার করে। আয়ুকে দৌড়াতে দেখে একজন মহিলা আয়ুকে নিয়ে ঘরের ভেতর ঢুকে যায়, কিন্তু ঘরের অন্য দরজা দিয়ে আদি ঘরে ঢুকে আয়ুকে মারতেই যাবে, তখন গ্রামের সিকিউরিটি আদিকে মেরে অজ্ঞান করে দেয়। আয়ুকে অনেকক্ষণ ধরে না দেখায় তার বাবা অনেক চিন্তায় ছিল, আর তখনই তিনি লক্ষ্য করেন তার দোকানের সামনে কাপড়ে মোড়ানো একটি মরদেহ রাখা। তিনি মরদেহটি দেখতে গেলেই দেখে যে সেটা সামানের অর্ধপচা লাশ, যা আদি কবর থেকে তুলে এনে এটা এখানে রেখে গেছে। এরই মাঝে দেখা যায় গ্রামের হুজুরকে ডেকে এনে আদিকে শান্ত করা হয়। আদি কিছুটা শান্ত হওয়ার পর আদির বাবা সবার সাথে পরামর্শ করে ধারণা করে নেয় যে নিশ্চয় এই পাগল লোকটাই এই সব কিছুর পিছনে, কারণ সেই দিন সে আদির ঘরের সামনে তাবিজ ঝুলিয়ে গিয়েছিল। আর এখানেই প্রথম রিভিল হয় যে ওই পাগল লোকটি আর কেউ নয়, সে হচ্ছে কার্তা। সবার সন্দেহের আঙুল যখন কার্তার দিকে, তখন সবাই কার্তাকে মারার জন্য তার বাড়ির দিকে যায়। সবাই মিলে কার্তাকে অনেক মারধর করে। কার্তাকে সবাই মিলে একটা আলাদা রুমে বন্দি করে রাখে। পরদিন সকালে আয়ুকে দেখার জন্য তার ম্যাডাম নিংসি বাসায় এসেছে। আয়ু ম্যাডামকে দেখে অনেক চমকে যায়, কারণ আয়ু বুঝতে পারছিল যে তার এই ম্যাডাম নিংসি সাধারণ কোনো মানুষ না। আয়ু তখন তার ব্যাগ থেকে কার্তার দেয়া তাবিজটা নিজের কাছে নিয়ে নেয়। এখান থেকে ঘটনা ফিরে যায় সেই দিনের বিকেলে। কার্তা আয়ুকে তার ঘরে এনে একটা তাবিজ দিয়ে বলছিল যে এটা যাতে সে তার ম্যাডামের শরীরের কোনো অংশে একবার স্পর্শ করিয়ে দেখে যে তার ম্যাডাম অদ্ভুত কোনো আচরণ করে কিনা, কারণ তার ম্যাডাম কোনো সাধারণ মানুষ না, সে একটা জিন। এখান থেকে ঘটনা বর্তমানে ফিরে আসে। ম্যাডাম এখানে আয়ুকে জানায় যে সে কিভাবে সামানকে মেরেছিল এবং আদি কিভাবে তার দ্বারা পজেসড। আর আয়ু যদি বাঁচতে চায় তবে তাকে চুপ থাকতে হবে। আদিকে বাঁচানোর জন্য আয়ু কার্তার কাছে যায় এবং কার্তাকে বলে কার্তা যাতে এই জিনের হাত থেকে বাঁচার জন্য আদিকে সাহায্য করে, কারণ আদি অনেক বিপদের মধ্যে আছে। সেখান থেকে বের হয়ে আয়ু যায় আদিদের বাড়িতে, আর কার্তা যায় নিংসি অর্থাৎ সেই জিনের বাড়িতে তাকে মারতে। ম্যাডামের বাড়িতে গিয়ে কার্তা দেখে নিংসি তার আসল রূপে বসে আছে। নিংসি তখন মুহূর্তের মধ্যেই ওয়াতির রূপ ধারণ করে এবং কার্তাকে পূর্বের ঘটনাগুলো মনে করিয়ে দেয়। ঘটনা এখান থেকে ফিরে যায় 30 বছর আগে, যেখানে ওয়াতি জঙ্গলের ভেতর হারিয়ে গেছে। জিন সেখানে তার আসল রূপে ওয়াতির সামনে দাঁড়িয়ে, আর এক হাতে রয়েছে দ্রাজাতের মাথা। কার্তা বুঝতে পারে যে জিন তাকে মানসিকভাবে ভেঙে ফেলতে চাচ্ছে। কার্তা বুঝে যায় যে এভাবে এই জিনকে থামানো সম্ভব নয়। তাই কার্তা চলে যায় জঙ্গলের ভিতরে সেই পাথরের কাছে যেখানে সে তার একটা আঙুল হারিয়েছিল, কারণ সেখান থেকে এই সব ঘটনার সূত্রপাত। জঙ্গলের অন্যদিকে আদি এগিয়ে যাচ্ছে 30 বছর আগের সেই জায়গায়, আর আদিকে খুঁজতে আয়ু জঙ্গলের ভিতর দৌড়চ্ছে। কার্তা পাথরের পাশের গাছের গুঁড়িতে আগুন লাগিয়ে দেওয়ার সময় কেউ যেন বারবার তাকে ভয় দেখাচ্ছে। ততক্ষণে আদি চলে যায় জিনের কাছে। কার্তা অনেকক্ষণ থেকে আগুন লাগানোর চেষ্টা করে, কিন্তু ওয়াতির আত্মা বারবার তাকে ভয় দেখাচ্ছে। কার্তা বুঝতে পারে যে এভাবে ভয় পেলে হবে না, তাই সে আল্লাহর নাম স্মরণ করে আগুন লাগিয়ে দেয় গাছের গুঁড়িতে। মনের সব গ্লানি দূর করে সে আল্লাহকে স্মরণ করতে থাকে আর আজান দিতে থাকে। কার্তার আওয়াজ হাওয়ার মধ্যে পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে এবং কমতে থাকে জিনের শক্তি। জিন আদি থেকে দূরে সরে যেতে থাকে এবং যথাসময়ে আয়ু ও আদির বাবা এসে আদিকে বাঁচিয়ে নিয়ে যায়। শোনা যায় সেই রাতে আদিসহ গ্রামের সকল বাচ্চারা বেঁচে গিয়েছিল। সেদিনের পর থেকে জিনটাকে আর জঙ্গলে দেখা যায়নি।